আজ 4/2/2025 মঙ্গলবার। ঘড়িতে এখন সময় সকাল 8টা। আমরা আজ দার্জিলিংয়ের অন্যান্য দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়েছি। আমাদের হোটেলের পাশেই রয়েছে এই দার্জিলিং রেলওয়ে স্টেশন। এখান থেকে আজ আমরা দার্জিলিংয়ের সমস্ত জায়গাগুলি ঘুরে দেখব। বন্ধুরা, সকলকে আমার চ্যানেল ইজি টু ট্রাভেলে আবারও একটি নতুন ব্লগে স্বাগত জানাই। দার্জিলিং টয় ট্রেন। বন্ধুরা, এই ব্লগের মধ্যে দার্জিলিংয়ের সমস্ত ট্যুরিস্ট স্পটগুলির বিবরণ এবং তার সম্পর্কিত তথ্য থাকবে। আশা করি আপনাদের ভালো লাগবে। স্কিপ না করে সম্পূর্ণ ব্লগটি দেখবেন এবং এই তথ্যগুলো যদি আপনারা দার্জিলিং বেড়াতে আসতে চান তাহলে অবশ্যই কাজে লাগবে। তো বন্ধুরা, চলুন ব্লগটি শুরু করি। একবারে রয়েছে দার্জিলিং স্টেশনের সামনে। এটা দার্জিলিং স্টেশন, পেছনে রয়েছে দার্জিলিং স্টেশন। এই দার্জিলিং রেল স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার রেল যোগাযোগ রয়েছে। 52540 এই ট্রেনটি সকাল 9টায় দার্জিলিং ছেড়ে জলপাইগুড়ি পৌঁছায় বিকেল 4:25। অপর ট্রেনটি 52541 সেটি জলপাইগুড়ি থেকে সকাল 10টা 10 ছেড়ে পৌঁছায় বিকেল 5টা 40 এই দার্জিলিং স্টেশনে। এই ট্রেনে রয়েছে দুটি কম্পার্টমেন্ট, একটি ফার্স্ট ক্লাস, অপরটি চেয়ার কার। বন্ধুরা, আপনারা যদি ট্রেনে করে এই টয় ট্রেন রাইড উপভোগ করতে চান তাহলে অবশ্যই আগে থেকে সময় করে টিকিটটি কেটে রাখবেন, নাহলে এই টিকিটের চাহিদা অনেক বেশি। বন্ধুরা, আপনাদের দার্জিলিং রেল স্টেশনের আশেপাশের পরিবেশটি ঘুরে দেখালাম। আমরা চলেছি এবার গাড়ি করে যাব দার্জিলিংয়ের বিখ্যাত মল রোড সেখানে। তো চলুন বন্ধুরা, সেখানে যাই, পৌঁছে কথা হবে। বন্ধুরা, গাড়ি করে এই যে রেল স্টেশন সেখান থেকে এই মল রোড আসতে সময় লাগলো প্রায় 15 মিনিটের কাছে। এটি হচ্ছে দার্জিলিংয়ের বিখ্যাত মল রোড। এই দার্জিলিং শহরের একেবারে কেন্দ্রবিন্দুতে অবস্থিত এই বিখ্যাত মল রোড। এখানে রয়েছে চারিদিকে অসংখ্য সুভিনিয়ার শপ এবং সেই সাথে খাওয়া দাওয়া করার জন্য বিভিন্ন দোকান। সামনে রয়েছে যে ক্যাভেন্টার্স। আপনারা দার্জিলিংয়ে এলে অবশ্যই ক্যাভেন্টার্স থেকে এখানকার আইসক্রিম, চকলেটস এবং কিছু সুভিনিয়ার জিনিস এখান থেকে কিনে নিতে পারবেন। এই ক্যাভেন্টার্সে কিছু খাওয়া দাওয়া ও স্বল্প কিছু কেনাকাটা করে দ্রুত বেরিয়ে পড়লাম। সামনে রয়েছে এই বিখ্যাত মল রোডটি এবং দিনের বেলায় এটি অতটা জমজমাট থাকে না, রাতের দিকে দোকানপাট অনেক বেশি বসে। এবং এখানেই রয়েছে কিছু দূর এগোলেই পাবেন গ্লেনারিস বেকারি শপ। এখানে বিভিন্ন বেকারিজ আইটেম পাওয়া যায়। সবথেকে বেশি বিখ্যাত হলো চিজ ডেনিস। এখানে এলে অবশ্যই সেটি চেখে দেখবেন, খুব ভালো লাগবে। নেপালি জাতীয় কবি রামায়ণকার রচয়িতা ভানুভক্ত আচার্যের একটি মূর্তি এখানে রয়েছে। এটি হলো দার্জিলিংয়ের বিখ্যাত মল রোড। সেই মল রোডের একেবারে সামনের একটা অংশ চৌরাস্তা বলা হয়। সামনে রয়েছে এই ভানুভক্ত আচার্যের মূর্তি, পেছনে রয়েছে একটা থিয়েটার, আর এখানে রয়েছে এদিকেও একটা থিয়েটার করার মতো একটা প্লেস। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে নিউ মহাকাল মার্কেট। এদিকে গেলে এই মহাকাল মন্দিরটা আছে এই সামনে। এদিকে যে মল রোড চৌরাস্তা, এই সামনে এটা হচ্ছে মহাকাল মার্কেট। এদিকে সকালবেলা রোদ উঠেছে, ভালো লাগছে। আর নিচে তো প্রচণ্ড কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না ওই দূরে। চৌরাস্তা হকার্স মার্কেট দার্জিলিং। পাহাড়ি শহরগুলোর যেমন মল রোড থাকে, সেরকম দার্জিলিংয়ের এই চৌরাস্তা সংলগ্ন যে মল রোড সেটাও তাই। এখানে রাস্তার ধারে রয়েছে বসার জায়গা, সেখান থেকে খুব সহজেই দূরে এই পাহাড়ি পরিবেশ খুব ভালোভাবে উপলব্ধি করা যায়।
আর এখানেই অনেক আশেপাশে ছোট ছোট হোটেল রয়েছে। এটি হচ্ছে দার্জিলিংয়ের বিখ্যাত যে মল রোড, সেই মল রোডের সামনের জায়গাটা। সকালবেলা হাঁটতে বেরিয়েছি মল রোড। এই পাশেই রয়েছে কিছুটা দূরে মহাকাল মন্দির। তো চলুন বন্ধুরা যাই সেই মহাকাল মন্দিরে। দার্জিলিং মল রোডের সামনে যে চৌরাস্তা, সেই চৌরাস্তা থেকে কিছুটা হাঁটা পথে এগোলেই পড়বে পাহাড়ের উপরে মহাকাল মন্দির। भयो ए हुन्छ हुन्छ देखो होला फ्रन्ट खिचाइखेरि পাহাড়ের অনেকটা উঁচুতে অবস্থিত রয়েছে এই সুদৃশ্য মহাদেব মন্দির। এই দার্জিলিং এলে অবশ্যই এই জায়গাটি ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। এই মন্দির সংলগ্ন মার্কেটটির নাম মহাকাল মার্কেট। এই স্থানটি কিছুটা সময় দিয়ে ঘুরে দেখা হলো। এবার আবার হাঁটা পথে মল রোড ক্রস করে গিয়ে গাড়িতে চেপে যেতে হবে। ওইদিকে আপনার টুরিস্ট মার্কেট, এইদিকে হচ্ছে আপনার লোকাল মার্কেট। আর হচ্ছে এখানে কি বার্গেনিং করতে হয়, মানে দামাদামি করতে হয় না একদম? দামাদামিও করতে হবে। বন্ধুরা, এটি দার্জিলিংয়ের হিলকাট রোড চকবাজার সংলগ্ন একটি এলাকা। এখানেই রয়েছে দার্জিলিংয়ের প্রধান বাস বা এই মোটর গাড়ি স্ট্যান্ড। এখানে রয়েছে অনেক বিভিন্ন ধরনের গাড়ি। তো এখান থেকেই আপনার জলপাইগুড়ি, শিলিগুড়ি বা দার্জিলিংয়ের অন্যান্য সকল স্থানে যাওয়ার জন্য সুলভ মূল্যে এখান থেকেই গাড়ি পাওয়া যায়। ওটা হচ্ছে মেইজ, ওটা হ্যাঁ, এটা খোলা শহর। মল রোড থেকে প্রায় আধ ঘন্টা সময় লাগলো। আমাদের গাড়ি এসে দাঁড়ালো পাহাড়ের একেবারে নিচে, অনেকটা উঁচুতে রয়েছে এই পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। প্রথমে রয়েছে এই জুটি এবং এর সাথেই রয়েছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। এছাড়া ওই ক্যাম্পাসের মধ্যে একটি মিউজিয়ামও রয়েছে।
এখানে এলে একই ক্যাম্পাসের মধ্যে 3টি জায়গা খুব ভালোভাবে ঘুরে দেখা যাবে। এবার বলি দার্জিলিং যে জু তার টাইমিংস সকাল 8:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকে। বৃহস্পতিবার এটি বন্ধ থাকে এবং জনপ্রতি চার্জ লাগে 130 টাকা এবং বাচ্চাদের ক্ষেত্রে 6 বছরের নিচে তাদের কোনো টিকিট লাগবে না, সম্পূর্ণ ফ্রি এবং ক্যামেরার জন্য এক্সট্রা 30 টাকা এখানে লাগবে। এই সমস্ত জায়গাটি ঘুরে দেখতে কমপক্ষে 2-3 ঘন্টা সময় দিলেই আপনি সমস্ত জায়গা দেখে ফেলতে পারবেন। স্নো লেপার্ড, প্যান্থেরা ইউনিশিয়া। এই জুতে বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে দেখার জন্য, তবে এখানকার বিশেষ আকর্ষণ হলো রেড পান্ডা। অবশ্যই সেটি দেখবেন। ও ওয়াও, হিমালয়ান পর্বতারোহণ সংস্থান, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, দার্জিলিং, ইন্ডিয়া। জিপ লাইন দেখো কিভাবে যায়। জিপলাইন ওটা মিথ্যা হলো। হ্যাঁ এখানে প্রধানত মাউন্টেনিয়ারিং, রক ক্লাইম্বিং অর্থাৎ পর্বতারোহণ এবং পাহাড়ে চড়া এই সংক্রান্ত বিভিন্ন গবেষণা কাজকর্ম ও সেই সাথে শিক্ষাদান করা হয়। এছাড়াও বিভিন্ন ইনডোর অ্যাক্টিভিটিস তার এখানে ব্যবস্থা আছে। চলুন বন্ধুরা যাই ভেতরে। এটি মূলত একটি ইনস্টিটিউট, ভেতরে কি আছে একটু ঘুরে আপনাদের দেখাই। এটি রাধানাথ সিকদার ভবন। এই বিশিষ্ট ব্যক্তি যিনি ব্রিটিশ আমলে অঙ্ককোষে এভারেস্টের উচ্চতা নির্ধারণ করেছিলেন। একজন বিখ্যাত ম্যাথমেটিশিয়ান এবং সেই সাথে পর্যটক। এখানে রয়েছে বিভিন্ন নটস, অর্থাৎ পর্বতারোহণ করার সময় যে বিভিন্ন ধরনের দড়ির যে গিট বা বাঁধন তার বিবরণ এখানে আছে। যাই হোক, এই পাহাড়ের কোলে অবস্থিত এই সুন্দর ইনস্টিটিউট এবং এই ভেতরে ঢুকে বিভিন্ন রকম প্রদর্শনী আছে, অনেক কিছু শেখার এবং দেখার তো আছেই। এই ক্যাম্পাসেই রয়েছে একটি মিউজিয়াম। এই মিউজিয়ামেই রয়েছে পর্বতারোহণ সম্পর্কিত বিভিন্ন সময় ব্যবহৃত যন্ত্রাদি ও এই সম্পর্কিত অনেক তথ্য সামগ্রী। চলুন যাই বন্ধুরা ভেতরে। এখানে ছবি তোলা নিষেধ, তাই ভেতরে আপনাদের আর দেখাতে পারবো না। ইনস্টিটিউটের বাইরে রয়েছে তেনজিং নোরগে স্মৃতিস্তম্ভ। 1953 সালের 29শে মে নিউজিল্যান্ডের স্যার এডমান্ড হিলারি এবং দার্জিলিংয়ের শেরপা তেনজিং নোরগে এই দুইজন প্রথম মাউন্ট এভারেস্ট এক্সপিডিশনে যান এবং তারাই হচ্ছে ফার্স্ট ক্লাইম্বার
মাউন্ট এভারেস্টের জয়ের ক্ষেত্রে তাদের মূর্তি এখানে রয়েছে। দার্জিলিং জু দেখে আমরা চলে এলাম দার্জিলিং রোপওয়ে রয়েছে সেখানে। এই রোপওয়ে টাইমিং সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত। এখানে মোট 5 কিলোমিটার দূরত্ব, 40 মিনিটে ঘুরে দেখা যায়। এবং কোনো কারণে রোপওয়েটি বন্ধ ছিল, তাই রোপওয়েতে চাপা হয়নি। এই রোপওয়ের সেন্টারে পাশেই রয়েছে গির্জার আদলে তৈরি সুন্দর একটি ইংলিশ মিডিয়াম স্কুল, তাই এর ছবি না তুলে পারলাম না। খুব সুন্দর বাইরে থেকে লাগছে, যেন একটি প্রাসাদের মতো। এখানে কিছুটা সময় কাটিয়ে আমরা চললাম আমাদের আজকের অপর একটি দর্শনীয় স্থান সেটির উদ্দেশ্যে। এই দার্জিলিংয়ে বন্ধুরা আপনি গাড়ি করে যদি ঘুরে বেড়ান তাহলেও ভালো লাগবে, কারণ আশেপাশের পাহাড়, চারিদিকে গাছপালা, সেরকম যানজট নেই, কিন্তু এই মেঘ রৌদ্রের খেলা, ঠান্ডা পরিবেশ, এক কথায় অসাধারণ। চলে এসেছি বন্ধুরা বৌদ্ধ স্তূপ, শান্তি স্তূপ, জাপানিজ পিস প্যাগোডা সেখানে। এটি একটি বৌদ্ধ মন্দির। এটি জাপান সরকারের অর্থানুকূল্যে তৈরি হয়েছে এই মন্দিরটি। এই মন্দিরের সামনে রয়েছে দুটি সিংহের মূর্তি এবং ভেতরে রয়েছে বৌদ্ধ মূর্তি। বন্ধুরা এখন আছি জাপানিজ টেম্পল। এই জাপানিজ টেম্পলের এখানে রয়েছে এদিকে একটি স্মারক, দেখাই, এই একটি জাপানি স্মারক, এবং ওই দূরে রয়েছে ওটি হচ্ছে জাপানিজ পিস প্যাগোডা, শান্তি স্তূপ। ওখানে যাব আর দেখাবো আপনাদের। চলুন। এই বৌদ্ধ মন্দির এবং পিস প্যাগোডা দুটি পাশাপাশি অবস্থিত, পাহাড়ের অনেকটা উচ্চতায় অবস্থিত বলে এখানকার আবহাওয়াটা দেখুন বন্ধুরা কত সুন্দর, মেঘ ভেসে যাচ্ছে। পিস প্যাগোডা যেতে গেলে এখানে অনেকগুলো সিঁড়ি আছে, এই সিঁড়ি ক্রস করে ওই ওপরে উঠতে হবে। এই স্থানটিতে প্রবেশের জন্য কোনো রকম কোনো এন্ট্রি ফি লাগে না। এখানে রয়েছে অনেক কটা সিঁড়ি, সেগুলি অতিক্রম করে অনেকটা উঁচুতে উঠে পড়েছি। মেঘ যেন স্পর্শ করে চলে যাচ্ছে, সেই সাথে একটা ঠান্ডা হিমেল পরিবেশ তৈরি হয়েছে আশেপাশে। সব মিলিয়ে এক দারুণ অভিজ্ঞতা। এটি পিস প্যাগোডা, বৌদ্ধ মূর্তি, এবং এর দেয়ালে রয়েছে বুদ্ধের জীবনযাত্রার এবং বিভিন্ন
ঘটনা প্রবাহ, ঘটনা শৈলী, জীবনশৈলী এখানে লেখা আছে। এখন আছি বাতাসিয়া লুপে, দার্জিলিংয়ের একটা অন্যতম সুন্দর জায়গা ঘোরার জন্য, দেখার জন্য। আমরা এখন রয়েছি সেই বাতাসিয়া লুপে। এই বাতাসিয়া লুপ জায়গাটি ঘুম রেল স্টেশনের একেবারে নিকটেই অবস্থিত। এখানে রয়েছে টয় ট্রেনের একটি স্পাইরাল রেলওয়ে নেটওয়ার্ক। এখানে ট্রেনটি এক পাক দিয়ে এই দার্জিলিং শহরের পুরো 360 ডিগ্রি এক প্যানোরামিক ভিউ খুব সহজে এখান থেকে দেখিয়ে দেয়। সুতরাং বন্ধুরা এখানে অবশ্যই আসবেন। আকাশ যদি খুব পরিষ্কার থাকে তাহলে এখান থেকে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা খুব ভালোভাবে দেখা যায়। দেখুন এখান থেকে দূরের ভ্যালি এবং দার্জিলিং শহরকে ভালোভাবে দেখা যায়, কিন্তু এখন কুয়াশা আছে বলে ভালোভাবে বোঝা যাচ্ছে না। আর সন্ধ্যার দিকে এই যে স্থানটি আছে প্রচুর পরিমাণে ছোট ছোট দোকানপাট বসে, পসরা অনেক কিছু এখানে বিক্রি হয়। এখানে এলে দরদাম করে অনেক জিনিসই বাড়ির জন্য কিনে নিতে পারবেন। বাতাসিয়া লুপের মধ্যে রয়েছে একটি বিস্তৃত পার্ক এবং সেখানেই বীর যোদ্ধা গোর্খা সৈন্যদের স্মৃতির উদ্দেশ্যে রয়েছে একটি বড় ওয়্যার মেমোরিয়াল, যেটি দার্জিলিংয়ের একটি অন্যতম আইকন। এখানে কমপক্ষে আধ ঘন্টা সময় দিন, খুব ভালো লাগবে। এটি সপ্তাহের সব কদিনই খোলা থাকে এবং এর ওপেনিং টাইম সকাল 6টা থেকে সন্ধে 5টা পর্যন্ত এবং জনপ্রতি প্রবেশ মূল্য 50 টাকা করে এখানে লাগে। এটি হচ্ছে রেল লাইন, এই রেল লাইন দিয়ে ট্রেনটা যায়। চলে এলাম ঘুম মনাস্ট্রিতে। দার্জিলিং থেকে এনজেপি যাওয়ার পথেই, শিলিগুড়ি যাওয়ার পথেই পরে এই ঘুম মনাস্ট্রি। এটি অন্যতম একটি দেখার জায়গা। এখানে এলে ভালো লাগবে, ঘুরে দেখতে যথেষ্ট ভালো লাগবে। খুব শান্ত স্নিগ্ধ পরিবেশে রয়েছে এই মনাস্ট্রি, বৌদ্ধ গুম্ফা। সামতেন চোলিং বুদ্ধিস্ট ঘুম মনাস্ট্রি। বুদ্ধিস্ট গুম্ফাগুলো হয় ঠিক তেমনি। এই মনাস্ট্রিটি দার্জিলিংয়ের তিব্বতী এবং ভুটানিজদের কাছে এটি অত্যন্ত পবিত্র স্থান। আর এই হচ্ছে মনাস্ট্রির চারিদিকে, উপরে পাহাড়ের কোলে বড় বড় গাছ এবং মাঝখানে রয়েছে এই বৌদ্ধ মনাস্ট্রি। এটি দেখার মধ্যে দিয়েই আমাদের দার্জিলিং ট্যুরিস্ট স্পটগুলি ঘোরা সম্পন্ন হলো। আচ্ছা বন্ধুরা, এটা হচ্ছে আমাদের গাড়ি ড্রাইভার আনন্দ সুব্বাজি। আচ্ছা দাদা, এখান থেকে আপনি কোথায় কোথায় ঘোরান? এখানে দার্জিলিং মে रॉक गार्डन, আচ্ছা আচ্ছা, जू, हिमालयन माउंटेनियरिंग, মানে দার্জিলিংয়ে যে সমস্ত লোকাল সাইট সিন সেগুলো করেন। আচ্ছা বেশ। এটা আপনার গাড়িতে টাটা সুমো ক সিটার? এটা মোটামুটি 8 জন বসতে পারবে তাই তো? আপনার 10 জন 10 জন হয়ে যাবে তাই তো? 10+1। আচ্ছা, এই আমাদের গাড়ির ড্রাইভার আজকে ছিলেন। আমরা সারাদিন ঘুরলাম, খুব ভালো মনের মানুষ, খুব ভালো লোক, ইজ এ গুড গাই, খুব ভালো লোক। আচ্ছা, কেমন কি আপনারা ভাড়া নেন? ভাড়া আপনার 2600 টাকা। আচ্ছা। পুরো রাখবি। আচ্ছা আচ্ছা, সমস্ত জায়গাগুলো রক গার্ডেন বা ওগুলো হলে আলাদা নাকি? না, সিম রক গার্ডেন। আচ্ছা আচ্ছা, রক বেশ। গার্ডেন সবগুলো? জু, সব জাপানিজ টেম্পল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে। এবার বন্ধুরা, পূর্বে বলেছি হিলকাট রোডের যে ট্যাক্সি স্ট্যান্ড, সেখান থেকে আমাদের গাড়ি বুক করা হয়েছে এবং আমাদের ভাড়া নেবে দার্জিলিং থেকে নিউ জলপাইগুড়ি পৌঁছাতে 2600 টাকা এবং দূরত্ব 78 কিলোমিটার এবং সময় লাগবে প্রায় 3 ঘন্টার কাছে। দুপুরে লাঞ্চ করে আমরা চেপে পড়লাম আমাদের গাড়িতে। এবার বাড়ি ফেরার পালা। বন্ধুরা, দার্জিলিং থেকে নিউ জলপাইগুড়ি অথবা শিলিগুড়ি যাতায়াতের এই পথে রোহিণী বলে একটি জায়গা আছে, যেখানে প্রায়শই এই যাত্রাপথে গাড়িগুলি থামে এবং সেখানে অনেক হোটেল আছে, প্রয়োজনে সেখানেও আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। দার্জিলিং কিভাবে পৌঁছাবেন, ট্রেনের সময়সূচি, হোটেলের ঠিকানাসমূহ এবং দর্শনীয় স্থান, তার বিবরণ, এন্ট্রি ফি, এছাড়াও 3 দিন দার্জিলিং ভ্রমণের সমস্ত সূচি এখানে ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। সেখান থেকে বন্ধুরা আপনারা সমস্ত তথ্য পেয়ে যাবেন। বন্ধুরা, এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই ব্লগে দার্জিলিংয়ের সমস্ত দর্শনীয় স্থানগুলি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদের দার্জিলিং ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই কাজে লাগবে। যদি এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, দেখা হবে আবার অন্য কোথাও, অন্য কোনোখানে নতুন একটি ব্লগ নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন এবং দেখতে থাকবেন ইজি টু ট্রাভেল।